তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে আসার পরে আমার ক্রসফায়ারের একটি মৌখিক নির্দেশ দিয়ে যায়। চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? একজন সন্তান, একজন ভাইয়ের জন্য মা এবং ভাইয়ের জানাজা দাফন বঞ্চিত হয়, এটার যে আক্ষেপ, এটা আবেগটা আমাকে বয়ে বেড়াতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মোড়ে মোড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত আয়োজন জুলাই আগস্ট আন্দোলনে রাজপথের স্মৃতিকথা অনুষ্ঠানে। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আজকে আমরা কথা বলবো নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান নাহিদের সাথে। জানতে চাইবো জুলাই আগস্ট আন্দোলনের সময় তারা কিভাবে আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন এবং নরসিংদী জেলার আন্দোলনে ছাত্র দলের ভূমিকা এবং তার সামনে যেহেতু নরসিংদীতে যেই জেলখানা পোড়া হয়েছিল সেই পোড়ার দিনের ঘটনাগুলি কি কি ঘটেছিল সবকিছুর নিয়ে। তো আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সার্বিক দিক দিয়ে আপনার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন দিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মানে যতটুকু এই যে আমার নিজের বাসায় আজকে তোমার সাথে বসে আমি গিয়ে কথা বলতে পারতেছি, এটাই বিগত আসলে 17.5 বছরের মধ্যে প্রায় এক যুগ এই সুযোগটা আমার ছিল না। তো আল্লাহর রহমতে যে নতুন স্বাধীন বাংলাদেশে আমি নিজের বাড়িতে থাকার যে সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা জানি জুলাই আগস্টের যখন আন্দোলন চলে তখন আপনি রাজবন্দী হিসেবে নরসিংদী জেলা কারাগারে অবস্থান করছিলেন। তাহলে আপনারা জেলা কারাগারে থেকে বাইরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ঘটনাটা আপনি কিভাবে জানেন? আন্দোলনের সংবাদগুলো গিয়ে যেমন সন্ধ্যার পরে, লক আপ টাইমের পরে ম্যাক্সিমাম সময় কারারক্ষীরা বাইরে কি হচ্ছে না হচ্ছে এদের মাধ্যমে জানতাম। ওরা দায়িত্ব পালনের সময় যে বাইরে এটা হচ্ছে সেটা হচ্ছে। আর দিনের বেলা সাক্ষাৎ, যেহেতু কারাবন্দীদের সাথে সাক্ষাৎটা রেগুলারই এবং প্রতিদিনই সকাল দুপুর বিকাল 3 বেলাতেই রেগুলার দলীয় নেতাকর্মীরা যাইতো, তাদের কাছ থেকে প্রকৃত আন্দোলনের প্রকৃত কি চিত্র তাদের কাছ থেকে জানতাম এবং আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে যে তাদের দায়িত্ব কি এই বিষয়গুলা গিয়ে জেলখানার যে সাক্ষাৎ রুমের মাধ্যমেই তাদের সাথে আদান প্রদান করতাম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আপনি যেহেতু জেলা কারাগারে অবস্থান করছিলেন, তখন নরসিংদীর যে আন্দোলন চলছিল তখন সেই আন্দোলনে জেলা ছাত্র দলের ভূমিকা কি ছিল? জুলাই আগস্টের আন্দোলনে নরসিংদী জেলা ছাত্র দল এবং তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মী অতীতে 15.5 বছর যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে, এটার কিন্তু ছাত্রদল নরসিংদী জেলা সর্বোচ্চ ভূমিকা পালনের রাজপথে চেষ্টা করেছে। ছাত্রদল ছিল, সকল সাধারণ শিক্ষার্থীরা ছিল, সর্বস্তরের সম্মিলিত একটা আন্দোলনেই কিন্তু স্বৈরাচারের পতন বা নরসিংদীতে যে ঐতিহাসিক ঘটনা বা অনেকটা যেমন জেল ভাঙার বিষয়টা অনেকটা গণ অভ্যুত্থানের মতো আমরা যেটা দেখি, এটার প্রেক্ষাপটের অন্তরালে কিন্তু ছাত্রদলেরও গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা আছে। যেই সব নেতাকর্মীরা ওইভাবে হাইলাইট না, যাদেরকে পুলিশ প্রশাসন ওইভাবে চিনে না, তাদের মাধ্যমে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের দপ্তর সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দর কাছে আমি মেসেজ ড্রপ করতাম। ইভেন গিয়ে খায়রুল, আমাদের জেলা সদরের সংগ্রামী সভাপতি খায়রুল কবির খোকন, ওনার সহধর্মিনী, যিনি নরসিংদীতে রাজনৈতিক সংকট হলেই অতন্দ্র প্রহরীর ন্যায় আমাদেরকে গিয়ে সবকিছু নিয়ে সমন্বয় করে, ওনার কাছে মেসেজগুলা গিয়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীর মাধ্যমে আমি পাঠাতাম। যেহেতু আন্দোলন চলাকালীন সময় আপনি জেলখানায় ছিলেন, আর 19 তারিখে যখন নরসিংদীতে ব্যাপক একটি আন্দোলন সংগঠিত হয়, সেই দিন জেলখানা হামলা হয়, জেলখানা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়। তো আসলে ওই সময়কার এক্সপিরিয়েন্সটা কি, কিভাবে জেলখানায় হামলা হয়েছিল এবং হামলাকালীন সময় আপনি কি করছিলেন আর আপনার সামনে কি কি ঘটনা ঘটেছিল একটু যদি বলতেন। জুলাই আগস্ট আন্দোলনের আমি মনে করি টার্নিং পয়েন্ট এবং একটা মাইল ফলক ছিল এই যে জেল ভাঙার যে আন্দোলনটা,
এটা জেল ভাঙার পরে সারা বাংলাদেশে যখন যে একটা জেল ভেঙে জেলের 826 জন আসামি সবাই বের হয়ে গেছে, এটা একটা এই মেসেজের উপর ভিত্তি করে তৎকালীন প্রশাসন মোরালি ডাউন হয়ে গেছিল, নৈতিকতা হারিয়েছিল তাদের অন্যায়ের ক্ষেত্রে, যে এই অন্যায় আর করা যাবে না, জনগণ এখন প্রতিরোধের পথে হাঁটছে। এই জেল ভাঙার প্রেক্ষাপটটা আসলে আগের দিন 18ই জুলাই আন্দোলনকারীরা প্রথমে যে আন্দোলনটা ছিল কোঠা বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে এক দফা শেখ হাসিনার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়। 18 তারিখের প্রেক্ষাপটটা আমি মনে করি 19 তারিখ জেল ভাঙার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটা হচ্ছে আন্দোলনকারীরা, আমি কারাগারে থাকলেও কারাগারের ঠিক সামনেই দেয়ালটা, কারাগারে মেইন রোড একদম লাগোয়া, মেইন রোডে সম্ভবত ওই দিন যেরকম আত্মচিৎকার শুনেছি মনে হয়েছে যে 8-10 হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছিল। দুপুরের পরে এইখানে আমাদের ছাত্রনেতা ইমন এবং এনকেএম স্কুলের ক্লাস 9 পড়ুয়া স্টুডেন্ট তাহমিদের ওরা হত্যাকাণ্ডের শিকার হয়, পুলিশের নির্বিচারে গুলিতে হত্যাকাণ্ডের শিকার হয়। তাহমিদের লাশ নিয়ে যখন আন্দোলনকারীরা হচ্ছে গিয়ে মিছিলের মতো করে তার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আগাচ্ছিল, সেটাতেও পুলিশ নির্বিচারে গুলি করে, এবং এটাতে সকল বিবেকবান এবং হৃদয়বান মানুষের হৃদয় এবং বিবেকের নাড়া পড়ে। এই ঘটনার প্রেক্ষাপটেই নরসিংদীর জেলার সর্বস্তরে মানুষ পরের দিন জেলখানার গেটে দুপুরের পরে অবস্থান নেয়। অবস্থানের এক পর্যায়ে সবসময় যেমন হচ্ছে জনগণকে ভয় পাইতো শেখ হাসিনা, এই অবস্থানকে বাধাগ্রস্ত করার জন্য যখন নির্বিচারে গুলি করা হয়, তখন আন্দোলনকারীদের একটি বড় অংশ, বৃহৎ অংশ নরসিংদী জেলা কারাগারে হচ্ছে গিয়ে ঢুকে পড়ে, এবং সেইখানে তারা কারাগার ভেঙে সকল আসামিদেরকে বের করতে হচ্ছে গিয়ে সফল হয়ে যায়। যেটা হচ্ছে গিয়ে সময়টা ছিল দুপুরের 2টার পরে আন্দোলনকারীরা জমায়েত শুরু করেছিল। কারাগারে আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদের উপর গুলির পরে প্রায় হচ্ছে 3:30টার দিকে হচ্ছে ব্যারাক এবং কারাগার গেটে হামলা হয়। হামলার কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীরা প্রায় 2 থেকে 3 হাজার আন্দোলনকারী ভিতরে ঢুকে পড়ে। ওই সময় অবশ্য জেলখানাতে বাইরে যখন আন্দোলন চলতেছিল, এমনিতে কারাগারের লক আপ টাইম, আসামিদেরকে বন্দি করার টাইম ছিল বিকাল 5টায়, কিন্তু ওই দিন আন্দোলনের জন্য মোটামুটি 95 বন্দীদেরকে যার যার ওয়ার্ডে হচ্ছে গিয়ে কারারক্ষীরা বন্দি করে ফেলে। শুধুমাত্র আমার অবস্থান ছিল হচ্ছে ফাঁসির আসামিদের যেই কন্ডেম সেল এরিয়াটা লক আপ করার আগে আন্দোলনকারীরা যখন ভিতরে ঢুকে পড়ে, আমি হচ্ছে গিয়ে ওভারঅল যে আন্দোলনটা কিভাবে আন্দোলনকারীরা ভিতরে ঢুকেছে, হ্যাঁ, কিভাবে সকল জায়গায় ছড়িয়ে পড়েছে, কিভাবে হচ্ছে গিয়ে এরা লকআপগুলা ভেঙে আসামিদেরকে অবমুক্ত করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমি এই জেলখানায় মোটামুটি আন্দোলনকারীরা ঢুকে পড়ার পর হচ্ছে গিয়ে 5:30টার মধ্যে অলমোস্ট 826 জন আসামির মধ্যে সকল আসামিরা কিন্তু বের হয়ে যায়। আমরা হাতে গোনা 10-15 জন ছিলাম। আমরা জেলখানার যেই কারা পুলিশ, জেল সুপার, জেলার সুবেদার, এরপরে হচ্ছে গিয়ে আইজি, সিআইডি সহ প্রায় 35 জন কারারক্ষীকে আমি আমার সেল এরিয়াতে ওনাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসি, এবং আমি ওনাদের সাথে সর্বশেষ এই জেলখানা থেকে রাত প্রায় 8:30টার দিকে ওনাদেরকে নিয়ে, ওনারা যখন বলল যে না, আমরা উদ্ধারের জন্য আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না, পুরো জেলখানাতে আন্দোলনকারীরা সকল আসামিদেরকে মুক্ত করে যেভাবে হচ্ছে গিয়ে পুরো জেলখানাতে অগ্নিসংযোগ করেছে, পুরো জেলখানার ওয়ার্ডগুলোতে আগুন, কেস টেবিলে আগুন, যে এই অবস্থায় এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি তাদেরকে রক্ষার চেষ্টা করেছি। একটা সময় ওনারা বলেছে যে যেহেতু আমাদেরকে এই দীর্ঘ সময় আপনি আন্দোলনকারীদের কাছ থেকে আমাকে রক্ষা করতে পেরেছেন, আমাদেরকে কি নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যেতে পারবেন? আমি কারা পুলিশদের সাথে আমি সর্বশেষ জেলখানা থেকে বের হই। আমাদেরকে গত 15.5 বছরে আমাদেরকে দমন করানোর জন্য বারবারই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সবসময় ছিলাম। জেল থেকে বের হওয়ার পরে যখন সরকার জেল থেকে 826 জনকে আবার আত্মসমর্পণের আহ্বান জানায়, আমি হচ্ছে গিয়ে নরসিংদী কোর্টের মাধ্যমে আত্মসমর্পণ করি। আমার যেদিন আত্মসমর্পণ
রেডি করা হয়েছে আইনগতভাবে। ওই দিন আমার হচ্ছে গিয়ে মা মারা গেছে। আসলে পরিবেশ প্রেক্ষাপট এমন ছিল যে আমি হচ্ছে গিয়ে প্রশাসনের এত কড়া নজরদারি বা এতটাই উত্তপ্ত পরিবেশ ছিল, আমি যে মায়ের দাফন হচ্ছে গিয়ে সম্পূর্ণ করে আত্মসমর্পণ করতে যাব সেই পরিবেশ বা সুযোগ কোনোটাই ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে আসার পরে হচ্ছে গিয়ে মৌখিকভাবে আমার ক্রস ফায়ারের এটা মানে জেল ভাঙার হচ্ছে যে ঘটনা, এই ঘটনায় আমাকে অপরাধী হিসেবে সম্পৃক্ত করে আমার ক্রস ফায়ারের একটি মৌখিক নির্দেশ দিয়ে যায়। এই জন্য আমি ওই সময়ের প্রেক্ষাপটে আমি আমার মায়ের লাশ রেখেই আমি কারাগারে আমি হচ্ছে কোর্টের মাধ্যমে আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ করার পরে আমাদেরকে জেল ভাঙার, যেহেতু নরসিংদী জেল অচল ছিল, আমাদের সবাইকে কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানাতে পাঠিয়ে দেয়। আর পরবর্তীতে যখন সরকার পতন হয়েছে, পতনের ঠিক 2 দিন পরে যখন একটি প্রজ্ঞাপন হয় রাজনৈতিক বৈষম্য বিরোধী আন্দোলন এবং যেটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এইখানে যে সকল মিথ্যে মামলা দেওয়া হয়েছে, রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, এদের সকলের সরকার জামিনের সুযোগ দেয়, সেই সুযোগে আমি বের হয়ে আসি। আন্দোলনের সময় আপনি যখন জেলখানা থেকে বের হন, তখন বের হয়ে তারপরে এই ছাত্র দলকে আবার কিভাবে নতুন করে সংগঠিত করে সেটা যদি একটু বলতেন। ছাত্রদল সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় যেমন সোচ্চার ছিল, ছাত্রদল আমি জেল থেকে বের হওয়ার পরে ছাত্রদলকে পুনরায় সংগঠিত করার জন্য একইভাবেই আমি এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ছাত্রদলে আমাদের যে সকল জায়গায় কমিটি নেই, সেই সকল জায়গায় আমাদের থানা, কলেজ, পৌরসভা ইউনিটে আমাদের কমিটিগুলো গঠনের জন্য আমি নেতাকর্মীদেরকে নিয়ে বারবার বসতেছি, তাদের মতামত নিচ্ছি। ছাত্রদল অতীতের যেই ঐতিহ্য, নরসিংদী জেলা ছাত্রদল সারা বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ সংগঠন। এই সংগঠনটা বিগত সময়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে সাংগঠনিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে পূর্বের ন্যায় শ্রেষ্ঠ জেলায় রূপান্তরিত করার জন্য আমরা আন্তরিকভাবে, আমি এবং আমার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। জেলা বিএনপির সিনিয়রদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধেয় রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের পরামর্শক্রমে এবং ছাত্রদল একটি বিভাগীয় টিম হয়েছে। বিভাগীয় টিমের নেতৃবৃন্দের সম্বন্ধে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা ছাত্রদলকে আবারও পূর্বের ন্যায় সারা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ সংগঠনে ইনশাল্লাহ রূপান্তরিত করব। 5 আগস্টের পর একটি স্বৈরাচার সরকারের পতন হয়। সেই স্বৈরাচার সরকারের পতনের পর নরসিংদী জেলা ছাত্রদলকে আপনি কিভাবে আবার সংগঠিত করেছেন এবং এই ছাত্রদলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় কি কি ধরনের কাজ করছেন যদি একটু বলতেন। দীর্ঘ 15.5 বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে শুধু আমি না, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা আছে তাদের উপর এই শেখ হাসিনা নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। আমি 37টি মামলার আসামি হয়েছি। আমি 7 বার বিভিন্ন মেয়াদে, একবার 10 মাস, একবার 3 মাস, একবার 4 মাস, ওইরকম করে বিভিন্ন মেয়াদে আমাকে কারাবরণ করতে হয়েছে। আমাকে নোংরা রাজনীতি করতে গিয়ে শেখ হাসিনা নোংরা রাজনীতি এবং নরসিংদীর আওয়ামী লীগ রাজনৈতিক নোংরামিতে হত্যা মামলার পর্যন্ত আমাদেরকে আসামি করেছে। আমাকে 2 বার প্রশাসন গ্রেফতার করার পরে, একবার র্যাব, একবার হচ্ছে গিয়ে নরসিংদী ডিবি পুলিশ 2 বার অস্ত্র দিয়ে আমাকে গ্রেফতার দেখিয়েছে। এরপরে আমি 2017-তে আমাকে গোয়েন্দা সংস্থা আমার এই বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায়। এটা নরসিংদী সহ বাংলাদেশের সকলেই অবগত যে আমি 8.5 মাসের গুমের শিকার। 252 দিন যে নির্যাতন, এই নির্যাতন এটা আসলে কোনো ভাষায়, গুম থাকাকালীন সময়ের যেই অমানবিক নির্যাতন, এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। গুম পরবর্তী সময়েও আমি আমার জায়গা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সকলের মতোই সোচ্চার ছিলাম। সোচ্চার থাকতে গিয়ে পরবর্তী সময়ে মামলা, জেল, ইভেন জেল ভাঙার পরে একটি রাজনৈতিক মামলায় আমি আত্মগোপনে থাকা অবস্থায় আমি আমার আপন বড় ভাই হারিয়েছি। আমি আমার বড় ভাইয়ের জানাজা দাফন বঞ্চিত হয়েছি। জেল ভাঙার পর যখন সকল আসামি বের হয়, সেখানে আমি নিরপরাধ হলেও আমার মা মারা গেছে জেল ভাঙার 3 দিন পরে। মায়ের দাফন থেকেও বঞ্চিত হয়েছি। একজন সন্তান, একজন ভাইয়ের জন্য, মা এবং ভাইয়ের
জানাজা দাফন বঞ্চিত হয়, এটার যে আক্ষেপ, এটা আবেগটা আমাকে বয়ে বেড়াতে হবে। আন্দোলন চলাকালীন সময়ে বেঙ্গল টিভি বিভিন্ন সময় লাইভ এবং বিভিন্ন নিউজ রিপোর্ট প্রচার করে আন্দোলনকে আরো বেগবান করেছে। তো এইগুলি সম্পর্কে আপনারা যদি একটু মতামত বলতেন। হ্যাঁ, আমি যতদূর জানি যে আন্দোলনের সময়কার প্রকৃত চিত্র তুলে ধরতে গিয়ে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার দূষরদের তুমি রোষানলের শিকার হয়েছ, তুমি পারিবারিক ব্যক্তিগতভাবেও নির্যাতিত হয়েছ, কিন্তু তুমি তোমার লক্ষ্য যেটা, ওই সময়কার আন্দোলনের প্রকৃত চিত্র নরসিংদীর আপামর মানুষ এবং বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার যে চেষ্টা, এই চেষ্টা থেকে তোমাকে কখনোই বিরত করতে পারে নাই। আসলে ওই যে জেলখানায় আমার দলীয় নেতাকর্মী যারা একটু জুনিয়র লেভেল, সিনিয়রদের তো আমার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত সহ অনেকের জেল গেটে যাওয়ার সুযোগ ছিল না। আমাদের তৃণমূলের কর্মীদের মাধ্যমে আমাদের মেসেজগুলা, আমাদের ভাবনাগুলা, চিন্তাগুলা আন্দোলন কেন্দ্রিক কি ছিল, আমাদের আদান প্রদান হইতো। সেই ক্ষেত্রে তখন যখন প্রচলিত আমাদের যেই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, এগুলা সরকার দ্বারা আসলে নিয়ন্ত্রিত ছিল, যে জন্য আন্দোলনে কি হচ্ছে সুনির্দিষ্ট তথ্যগুলা সাধারণ মানুষ আসলে পেত না। আমি ওই সময় বেঙ্গল টিভির যে বিষয়টা, যে আন্দোলনে কি হচ্ছে প্রকৃত চিত্রটা, যেটা অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে জনসাধারণের সামনে তুলে ধরার সুযোগ ছিল না, বেঙ্গল টিভি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আন্দোলনে আমি মনে করি যে আন্দোলনের সঠিক তথ্য তুলে ধরাতে আমাদের নরসিংদীর মানুষ অনেক বেশি উজ্জীবিত হয়েছে এবং উজ্জীবিত হয়ে তারা হচ্ছে গিয়ে আন্দোলনে আরো ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে। সেই ক্ষেত্রে বেঙ্গল টিভির এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে মিডিয়ার ক্ষেত্রে যদিও তাদের প্ল্যাটফর্মটা ছোট, কিন্তু তারা তাদের ছোট জায়গা থেকে একটা সর্বোচ্চ ভূমিকা এরা পালন করেছে, যেটা আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে আশা করেছিলাম, আমরা তাদের কাছ থেকে পাইনি। কিন্তু এই ক্ষেত্রে বেঙ্গল টিভি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং বেঙ্গল টিভি সম্পর্কে মূল্যবান আপনার তথ্য দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ ভাইয়া। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। সবার আগে সকল সংবাদ জানতে বেঙ্গল টিভির ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে।